নির্বাচন প্রশ্নে বিভেদ তৈরির চেষ্টায় একটি গোষ্ঠী, অভিযোগ বিএনপির। সরকারকে নিরপেক্ষতা বজায় রেখে দ্রুত ভোট দেওয়ার আহ্বান। দেশের মধ্যে নির্বাচন চাইব, এটি একটি স্বাভাবিক ব্যাপার। একটি স্বাভাবিক ব্যাপারকে কেন কিছু সংখ্যক লোক অস্বাভাবিক ব্যাপারে পরিণত করতে চাইছে সেটি আমাদেরকে চিন্তা করে দেখতে হবে। সম্পূর্ণ নিরপেক্ষতা বজায় রেখে যত দ্রুত সম্ভব সংস্কার যেটা ন্যূনতম প্রয়োজন সেটাকে সম্পন্ন করে নির্বাচনের দিকে এগিয়ে যান। নিজেরা কাদা ছোড়াছুড়ি করলে বিপন্ন হবে সার্বভৌমত্ব, সতর্ক করলেন সেনা প্রধান। ডিসেম্বরে নির্বাচনের আশা। নিজেরা যদি কাদা ছোড়াছুড়ি করেন, এই দেশ এবং জাতির স্বাধীনতা সার্বভৌমত্ব বিপন্ন হবে। There should be free, fair and inclusive election, and that election should be within December. দেখছিলেন প্রধান শিরোনাম। রাতের সময়ের সঙ্গে আছি আমি মার্জিয়া শ্রেয়া এবং আমি সাইফুল রুদ্র। এবারে অন্যান্য শীর্ষ সংবাদ। অন্তর্বর্তী সরকার ছেড়ে আবারও রাজপথে নামছেন নাহিদ ইসলাম। যোগ দিচ্ছেন নতুন রাজনৈতিক দলে। মানুষকে ঐক্যবদ্ধ করে জন আকাঙ্ক্ষা পূরণেই পদত্যাগের সিদ্ধান্ত। শহীদ সেনা দিবসে সামরিক কবরস্থানে শ্রদ্ধা। 16 বছরেও পিলখানা হত্যার বিচার শেষ না হওয়ায় হতাশা। জড়িতদের মুখোশ উন্মোচনের চেষ্টায় সরকার, বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা। ৭১ মানবতা বিরোধী অপরাধের বিচারের মান নিয়ে প্রশ্ন উঠল আপিল বিভাগে। জামায়াত নেতা ATM আজহার লিফট আপিলের সুযোগ পাবেন কিনা আদেশকাল। বলতেছে ডিসি অফিসে কাজ আটকা পড়িয়ে দোকান থেকে ছাড়বে, তারপরে এনার কাজটা করতে পারবে। একটা হয়রানি। আর কাউন্সিলর থাকলে আমার এই জিনিসটা হইতো না। বিভিন্ন ধরনের জনগণ আসতেছে, সেবা পাচ্ছে না। জন্ম মৃত্যু ওয়ারিশান সনদ পেতে ভোগান্তি চরমে। জনপ্রতিনিধি না থাকায় দুরবস্থা। চ্যালেঞ্জ কাটাতে দ্রুত সিটি ও পৌর নির্বাচন হওয়া উচিত, বললেন উপদেষ্টা। এবং টাঙ্গাইলে এবার শিক্ষা সফরের বাসে ডাকাতি। নৈশকোচে লুটপাটের 8 দিন পর মূলহোতা পুলিশের জালে। স্বরাষ্ট্র উপদেষ্টার বিরুদ্ধে ব্যর্থতার অভিযোগ শিক্ষার্থীদের। নির্বাচন প্রশ্নে একটি গোষ্ঠী মানুষের মাঝে বিভেদ তৈরির চেষ্টা করছে বলে অভিযোগ তুলেছেন বিএনপির শীর্ষ নেতারা। সরকারকে নিরপেক্ষতা বজায় রেখে ন্যূনতম সংস্কার শেষে দ্রুত নির্বাচন দেওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আর দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, জাতীয় নির্বাচনের স্বাভাবিক দাবিকে অস্বাভাবিকভাবে তুলে ধরার চেষ্টা করছেন কিছু মানুষ। পিলখানা ট্র্যাজেডির দিনটি স্মরণে জাতীয় সেনা শহীদ দিবসের বিকেলে আলোচনা সভার আয়োজন করে বিএনপি। মঙ্গলবার রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে আয়োজনে যোগ দেন বিএনপির মহাসচিব সহ দলটির সিনিয়র নেতারা। আমরা অবাক বিশ্বে লক্ষ্য করলাম যে নাটক চলছে। মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করেন, নির্বাচন ইস্যুতে বিএনপির বিরুদ্ধে অপপ্রচার চালিয়ে নৈরাজ্য সৃষ্টির মাধ্যমে দেশের মানুষকে বিক্ষুব্ধ করছে একটি গোষ্ঠী। কাদা ছোড়াছুড়ি বন্ধ করে ঐক্যবদ্ধ থাকতে জনগণের প্রতি আহ্বানও জানান তিনি। কাদা ছোড়াছুড়ি বন্ধ করে, তর্ক বিতর্ক বন্ধ করে সবাই ঐক্যবদ্ধ থাকুন। দেশকে, দেশের মানুষকে তারা আজকে বিক্ষুব্ধ করে তোলার চেষ্টা করছেন। বিভিন্নভাবে সবাইকে রাস্তায় নিয়ে আসার জড়ো করার চেষ্টা করছেন এবং সে একইভাবে একই কায়দায় দেশে একটা নৈরাজ্য, একটা এনার্কি সৃষ্টি করার চেষ্টা করছেন। এটা কোনো মতেই বাংলাদেশের স্বাধীনতার জন্য শুভ নয়। অন্তর্বর্তীকালীন সরকারকে শক্তভাবে নৈরাজ্য প্রতিরোধের আহ্বান জানিয়ে বিএনপি মহাসচিব প্রত্যাশা করেন, নিরপেক্ষতা বজায় রেখে ন্যূনতম সংস্কার শেষে দ্রুত জাতীয় নির্বাচনের ব্যবস্থা করবে ডক্টর ইউনূসের সরকার। অন্তর্বর্তী সরকারের প্রধানের কাছে এই আহ্বান জানাতে চাই, আপনি শক্ত হাতে আপনার সরকারকে পরিচালিত করুন। সম্পূর্ণ নিরপেক্ষতা বজায় রেখে যত দ্রুত সম্ভব সংস্কার যেটা ন্যূনতম প্রয়োজন সেটাকে সম্পন্ন করে নির্বাচনের দিকে এগিয়ে যান। একই দিন বিকেলে কুমিল্লার টাউন হল মাঠে মহানগর বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনে ভার্চুয়ালি যুক্ত হন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। নির্বাচন বিলম্বিত হলে কারা বেশি লাভবান হবে, কাদের স্বার্থ হাসিল হবে সে প্রশ্ন তুলে তিনি বলেন, জাতীয় নির্বাচনের স্বাভাবিক দাবিকে অস্বাভাবিকভাবে তুলে ধরার চেষ্টা করছেন কিছু লোক। কিছু সংখ্যক ব্যক্তি বা কিছু সংখ্যক সংগঠন হঠাৎ করে বলছে বিএনপি নির্বাচন ছাড়া কিছু বোঝে না। আমরা যেহেতু গণতন্ত্রে বিশ্বাস করি, আমরা যেহেতু ভোটের রাজনীতিতে বিশ্বাস করি, স্বাভাবিকভাবে আমরা ভোট
বা নির্বাচন চাইব, একটি স্বাভাবিক ব্যাপারকে কেন কিছু সংখ্যক লোক অস্বাভাবিক ব্যাপারে পরিণত করতে চাইছে সেটি আমাদেরকে চিন্তা করে দেখতে হবে। নির্বাচন যদি বিলম্বিত হয় তাহলে কারা সুবিধাপ্রাপ্ত হবে, কাদের স্বার্থ উদ্ধার হবে, এটি আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয়। অন্তর্বর্তীকালীন সরকারের কিছু কিছু ব্যক্তির বক্তব্যে বিভিন্ন রকম অস্থিতিশীলতা তৈরি হচ্ছে। অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি মানুষের যে নিরপেক্ষতা প্রত্যাশা, সে নিরপেক্ষতা তারা বজায় রাখবেন। মতপার্থক্য থাকলেও দেশ জাতির কল্যাণে বিএনপি কোনো দলের সঙ্গে বিভেদ চায় না বলে মন্তব্য করেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান। আমরা বসবো, আমরা আলোচনা করব। শাতিলা শারমিন, সময় সংবাদ। আমরা সহযোগিতা করতে চাই। নিজেরা কাদা ছোড়াছুড়ি করলে সার্বভৌমত্ব বিপন্ন হতে পারে বলে সতর্ক করে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। অপরাধীরা অরাজক পরিস্থিতির সুযোগ নিচ্ছে বলেও মন্তব্য করেন তিনি। ডিসেম্বরের মধ্যে নিরপেক্ষ নির্বাচনের প্রত্যাশা জানান সেনাপ্রধান। সেনাবাহিনীকে নিয়ে আক্রমণাত্মক কথা না বলার পরামর্শ তার। শহীদ সেনা দিবসের আয়োজনে অংশ নিয়ে পিলখানা হত্যার বিচার প্রক্রিয়া নষ্ট না করার আহ্বান জানান তিনি। মঙ্গলবার সকালে মহাখালীর রাওয়া ক্লাবে পিলখানা হত্যাকাণ্ডে শহীদদের স্মরণে দোয়া মাহফিল ও ফটো এক্সিবিশনের আয়োজন করা হয়। এক্সিবিশন ঘুরে দেখেন সেনা, নৌবাহিনী ও বিজিবি প্রধান সহ উচ্চপদস্থ কর্মকর্তারা। পরে বক্তব্যে সেনাপ্রধান বলেন, পিলখানা হত্যার বিচার প্রক্রিয়া নষ্ট করবেন না। এ ঘটনায় তৎকালীন রাজনৈতিক শক্তি ও বৈদেশিক শক্তি সংশ্লিষ্টতা আছে কিনা তদন্ত কমিশন তা খতিয়ে দেখবে। এই বিচারিক প্রক্রিয়াকে নষ্ট করবেন না। যে সমস্ত সদস্য শাস্তি পেয়েছে তারা শাস্তি পাওয়ার যোগ্য। এখানে কোনো রাজনৈতিক নেতৃবৃন্দ এর মধ্যে উপস্থিত ছিল কিনা, ইনভলভ ছিল কিনা, বাইরের কোনো শক্তি এর মধ্যে ইনভলভ ছিল কিনা, সেটার জন্য কমিশন করা হয়েছে। নিজেরা কাদা ছোড়াছুড়ি করলে দেশ জাতির সার্বভৌমত্ব বিপন্ন হতে পারে বলে সতর্ক করেন জেনারেল ওয়াকারুজ্জামান। অপরাধীরা অরাজক পরিস্থিতির সুযোগ নিচ্ছে উল্লেখ করে সেনাপ্রধান বলেন, বিচার করতে গিয়ে কোনো বাহিনীকে যেন ছোট করা না হয়। নিজেদের মধ্যে ভেদাভেদ ভুলে একসাথে কাজ না করতে পারেন, নিজেরা যদি কাদা ছোড়াছুড়ি করেন, মারামারি কাটাকাটি করেন, এই দেশ এবং জাতির স্বাধীনতা সার্বভৌমত্ব বিপন্ন হবে। আমরা নিজেরা হানাহানির মধ্যে ব্যস্ত। এটা একটা চমৎকার সুযোগ অপরাধীদের জন্য। আজকে পুলিশ সদস্য কাজ করছে না, এটা বিশাল বড় কারণ হচ্ছে অনেকের বিরুদ্ধে মামলা, অনেকে জেলে। র্যাব, বিজিবি, ডিজিএফআই, এনএসআই প্যানিকড। বিভিন্ন দোষারোপ, খুন ইত্যাদি তদন্ত চলছে। অবশ্যই তদন্ত হবে। এই অর্গানাইজেশনগুলোকে যদি আন্ডারমাইন করে আপনারা মনে করেন যে দেশের শান্তি শৃঙ্খলা বিরাজ করবে, সবাই শান্তিতে থাকবেন, এটা হবে না, সেটা সম্ভব না। কমন জিনিস আমি দেখতে পাচ্ছি, সেনাবাহিনী এবং সেনা প্রধানের প্রতি বিদ্বেষ কারো কারো। কি কারণে আজ পর্যন্ত আমি এটা খুঁজে পাইনি। আমাদেরকে সাহায্য করেন, আমাদেরকে আক্রমণ করেন না। পিলখানায় নৃশংস ঘটনার সুষ্ঠু বিচারের আশা প্রকাশ করেন সেনাবাহিনী প্রধান। শহীদ সেনা পরিবারের আর্থিক সহায়তা প্রয়োজন হলে বিজিবি তা করবে বলে জানান বাহিনীটির প্রধান। এর পরবর্তী সময় উম্মে হানি, সময় সংবাদ, ঢাকা। অন্তর্বর্তী সরকার ছেড়ে আবারও রাজপথে নামছেন নাহিদ ইসলাম। দুপুরে যমুনায় প্রধান উপদেষ্টার কাছে উপদেষ্টা পরিষদ থেকে পদত্যাগপত্র জমা দিয়েছেন তিনি। পরের সংবাদ সম্মেলনে জানান, মানুষকে ঐক্যবদ্ধ করে জন আকাঙ্ক্ষা পূরণের জন্যই এই সিদ্ধান্ত। 28 ফেব্রুয়ারি আত্মপ্রকাশ হতে যাওয়া নতুন রাজনৈতিক দলের আহ্বায়কের দায়িত্ব নিচ্ছেন নাহিদ ইসলাম। কোটা সংস্কার আন্দোলন ও পরবর্তীতে স্বৈরাচার সরকার বিরোধী আন্দোলনের অন্যতম সমন্বয়কের দায়িত্বে ছিলেন নাহিদ ইসলাম। উত্তাল আগস্টের 3 তারিখ কেন্দ্রীয় শহীদ মিনারে শেখ হাসিনার পদত্যাগের এক দফা দাবি ঘোষণা করেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এই নেতা। এর 2 দিনের মাথায় গণঅভ্যুত্থানের মুখে স্বৈরাচারীর পতন ঘটে। পরদিন ফেসবুকে ঘোষণা দেন ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার দেশের দায়িত্ব নেবে। 8 আগস্ট শপথ নেয় অন্তর্বর্তীকালীন সরকার। সে সরকারে ছাত্রদের প্রতিনিধি হিসেবে উপদেষ্টা হন নাহিদ ইসলাম।
6.5 মাস তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় এবং ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেন নাহিদ ইসলাম। মঙ্গলবার দুইটি মন্ত্রণালয় থেকেই পদত্যাগের জন্য প্রধান উপদেষ্টার কাছে পদত্যাগপত্র জমা দেন নাহিদ। মঙ্গলবার দুপুরে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় উপদেষ্টা পরিষদের এক বিশেষ সভা শেষে সাংবাদিকদের একথা জানান নিজেই। দুটি মন্ত্রণালয়ের দায়িত্ব থেকে আমি ইস্তফা দিয়েছি। এছাড়াও এই জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন সহ সরকারের যে সকল কমিটিতে আমি ছিলাম, এই সকল কমিটি থেকে আমি সাথে একই সাথে ইস্তফা আমার হচ্ছে। সংবাদ সম্মেলনে তিনি বলেন, নতুন রাজনৈতিক শক্তির উত্থানের জন্য তার এখন রাজপথে থাকা প্রয়োজন। একটি রাজনৈতিক শক্তির উত্থানের জন্য আমার রাজপথে থাকা প্রয়োজন, ছাত্র জনতার কাতারে থাকা প্রয়োজন। গণ অভ্যুত্থানে যে ছাত্র জনতা অংশগ্রহণ করেছে সেই শক্তিকে সংহত করতে আমি মনে করেছি যে আমার সরকারের থেকে আমার সরকারের বাইরে রাজপথে আমার ভূমিকা বেশি হবে। পরে প্রধান উপদেষ্টার বাসভবনে আবারও ঢুকে পতাকাবিহীন গাড়ি নিয়ে বের হয়ে যান নাহিদ ইসলাম। 28 ফেব্রুয়ারি আসছে তরুণদের নতুন রাজনৈতিক দল। জানা গেছে সে দলের প্রধান হিসেবে দায়িত্ব নেবেন নাহিদ ইসলাম। তাজওয়ার মাহমিদ, সময় সংবাদ, ঢাকা। জাতীয় শহীদ সেনা দিবসে বনানীতে সামরিক কবরস্থানে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিরা। শ্রদ্ধার্ঘ্য নিবেদন শেষে পিলখানা হত্যাকাণ্ডের ন্যায় বিচার নিশ্চিতের আহ্বান জানান শহীদ পরিবারের সদস্যরা। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, সঠিক বিচার নিশ্চিতে চেষ্টা করছে অন্তর্বর্তী সরকার। পিলখানা হত্যাকাণ্ডের পেরিয়েছে 16 বছর। 57 সেনা কর্মকর্তার স্বজনের চোখের জলে কেটেছে বহু রাত, বহুদিন। এত বছর পরে হলেও এসেছে কিছুটা প্রশান্তি। এবছরই প্রথম জাতীয় শহীদ সেনা দিবস হিসেবে পিলখানা ট্র্যাজেডির দিনটিকে পালন করছে দেশ। মঙ্গলবার সকালে দিবসটি উপলক্ষে রাজধানীর বনানীতে সামরিক বাহিনী কবরস্থানে রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার পক্ষে ফুল দিয়ে শ্রদ্ধা জানান তাদের সামরিক সচিব। পরে শহীদদের প্রতি শ্রদ্ধার্ঘ্য নিবেদন করেন স্বরাষ্ট্র উপদেষ্টা, 3 বাহিনীর প্রধান, জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব, বিজিবি মহাপরিচালক ও শহীদ পরিবারের সদস্যরা। 16 বছরের অপেক্ষায় আক্ষেপের স্তূপ জমেছে শহীদ পরিবারের। তবুও দিনটিকে শহীদ সেনা দিবসের মর্যাদা দেয়ায় সন্তুষ্ট স্বজনরা। বলছেন, এবার প্রয়োজন ন্যায় বিচার। বিচার চাবো এবং সুষ্ঠু বিচার, যে বিচারে যারা নেপথ্যে ছিলেন তাদের মুখ উন্মোচিত হোক। সঠিক বিচারটা হবে তখনই যখন কিনা যে স্বাধীন তদন্ত কমিশন হয়েছে সেই স্বাধীন তদন্ত কমিশন সক্ষম হবে পেছনে ষড়যন্ত্রকারীদেরকে বের করে নিয়ে আসতে। অনেক লোক এখানে কিন্তু জড়িত, কিছু কিছু লোক এখনো সার্ভিং হতেও পারে। এই কমিশনের মাধ্যমে ইনশাল্লাহ এই ঘটনার যারা মাস্টারমাইন্ড ছিল তাদের নামটি উঠে আসবে। শ্রদ্ধা জানিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, পিলখানা হত্যাকাণ্ডের সঠিক বিচার নিশ্চিতে যথাসাধ্য চেষ্টা চলছে। কমিশনটা যেন সঠিকভাবে কাজ করেন এবং যারা দোষী তাদের যেন তারা ভালোভাবে করতে পারে, এই জন্য কিন্তু এটা করা হয়েছে এবং তারা তাদের রিকমেন্ডেশনের উপরে বেস করে আমরা পরবর্তী অ্যাকশনটা নিব। স্বজনদের প্রত্যাশা, প্রতি বছর এই দিনটি এবারের মতোই যথাযোগ্য মর্যাদায় পালিত হবে। পিলখানা হত্যাকাণ্ড ঘটার প্রায় 15 বছর 10 মাস পর গঠন করা হয়েছে জাতীয় স্বাধীন তদন্ত কমিশন। এই কমিশন কারো পক্ষপাত দুষ্ট হয়ে নয়, কাজ করবে ন্যায় বিচারের স্বার্থে, এমনটাই প্রত্যাশা সকলের। ধ্রুব ব্যানার্জি, সময় সংবাদ, ঢাকা। জাতীয় শহীদ সেনা দিবসে বনানীর সামরিক কবরস্থানে শ্রদ্ধা জানিয়েছেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। তারা বলেন, শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগের যোগসূত্রে পিলখানা হত্যা, উদ্দেশ্য ছিল দেশের নিরাপত্তা ব্যবস্থা ধ্বংস করা। এ সময় প্রকৃত সত্য বের করে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিতের তাগিদ দেন রাজনীতিবিদরা। শোকাবহ 25 ফেব্রুয়ারি 2009 সালের এই দিনে রাজধানীর পিলখানায় বিডিআর বিদ্রোহের নামে নৃশংসভাবে হত্যা করা হয় 57 চৌকস সেনা কর্মকর্তা ও 17 বেসামরিক নাগরিককে। নির্মম ও ভয়ঙ্কর এই হত্যাযজ্ঞের মাধ্যমে দেশের ইতিহাসে রচিত হয় কলঙ্কিত অধ্যায়। সেই ক্ষত আজও পীড়া দেয় দেশবাসীকে। মাননীয় প্রধান উপদেষ্টার পক্ষে এবছর থেকে পিলখানা ট্র্যাজেডির দিনটিকে জাতীয় শহীদ সেনা দিবস হিসেবে পালন করা হচ্ছে। রাজধানীর বনানীতে সামরিক কবরস্থানে শহীদ সেনা পরিবারের পাশাপাশি ফাতিহা পাঠ ও পুষ্পস্তবক অর্পণ করেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা।
পুষ্পস্তবক অর্পণ শেষে রাজনীতিকরা জানান, দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও সেনাবাহিনীকে ধ্বংস করার জন্যই পিলখানা হত্যাকাণ্ড ঘটিয়েছিল আওয়ামী লীগ। এর পেছনে যেসব কুশীলবরা জড়িত সেটা জাতির সামনে উন্মোচন করা দরকার। আমরা মনে করি এই ঘটনা শুধু দেশের অভ্যন্তরীণভাবেই ঘটেছে এবং অভ্যন্তরীণ শক্তি জড়িত সেটা নয়, এর সাথে বহিঃশক্তি জড়িত। শহীদ সেনা সদস্যদের কবর জিয়ারত করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বলেন, শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগের যোগসূত্রে হয় পিলখানা হত্যাযজ্ঞ। হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ তারা অত্যন্ত পরিকল্পিতভাবে এই ঘটনাটির সঙ্গে যোগ সাজশ করে যথাসময়ে যথাযথ ব্যবস্থা গ্রহণ না করে তারা এই ঘটনাগুলো ঘটতে দেন। দুদিন ধরে বিডিআর পিলখানাতেই হত্যাযজ্ঞ চলে। দেশের নিরাপত্তা ব্যবস্থা নষ্ট করতেই চৌকস সেনা কর্মকর্তাদের হত্যা করা হয় বলে জানান মির্জা ফখরুল। তারা চক্রান্ত করে 57 জন সেনা কর্মকর্তাকে নির্মমভাবে হত্যা করে এবং একটা তছনছ করে দেওয়ার একটা অবস্থা সৃষ্টি করে সমগ্র নিরাপত্তা ব্যবস্থাকে। এ সময় পিলখানা হত্যাকাণ্ডে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান রাজনীতিবিদরা। সরকার এবং সেনাবাহিনী তাদের পরিবারের সঙ্গে আছে। আলতাফ হোসাইন, সময় সংবাদ, ঢাকা। চাঁদাবাজদের বিরুদ্ধে কথা বললেই একদল মনে করে তাদের উদ্দেশ্যে বলা হচ্ছে, এমন মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামের নায়েবে আমির ডাক্তার সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের। বিকেলে প্রেস ক্লাবে জাতীয় সেনা শহীদ দিবসের আলোচনা সভায় তিনি একথা বলেন। দেশের মানুষকে অপরাজনীতি পরিহারের পরামর্শ দিয়ে তিনি বলেন, সত্য প্রতিষ্ঠিত না হওয়া পর্যন্ত সংগ্রাম চালিয়ে যেতে হবে। বিডিআর হত্যাকাণ্ডের ঘটনা নিছক কোনো দুর্ঘটনা নয় উল্লেখ করে তিনি বলেন, এটি পরিকল্পিত ষড়যন্ত্র। দাবি করেন, এই পরিকল্পনায় সরাসরি জড়িত ভারত। এর পিছনে নিশ্চয়ই একটি বড় পরিকল্পিত শক্তি আছে। সেই পরিকল্পিত শক্তি ভারত। আমরা যখন বলি দেশে চাঁদাবাজি থাকবে না, কেউ কেউ মনে করেন আমরা তাদেরকে কন্ডেম করছি। কেন? আপনারা কি নিজেদেরকে সেভাবে চিহ্নিত করেন? আমরা তো বলিনি আপনাদের কথা। ৭১-এর মানবতা বিরোধী অপরাধের বিচারের মান নিয়ে প্রশ্ন উঠল দেশের সর্বোচ্চ আদালতে। জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলামের আইনজীবীরা বলছেন, কোনো আসামির ক্ষেত্রেই মানা হয়নি আন্তর্জাতিক আইনের রীতিনীতি। উদ্দেশ্য প্রণোদিতভাবে বিচারের নামে করা হয় অবিচার। বুধবার পর্যন্ত রিভিউ শুনানি মুলতবি করা হয়। ন্যায় বিচারের প্রত্যাশা দলটির নেতাকর্মীদের। ১৩ বছর ধরে কারাগারে জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলাম। এর মধ্যে 10 বছর ধরে আছেন কন্ডেম সেলে। তাই খালাস চেয়ে আজহারের রিভিউ শুনানি ঘিরে দলটির নেতাকর্মীদের দৃষ্টি ছিল সর্বোচ্চ আদালতের দিকে। মঙ্গলবার সকালে প্রধান বিচারপতির আদালতে শুরু হয় রিভিউ শুনানি। শুনানিতে প্রশ্ন ওঠে ৭১-এর মানবতা বিরোধী অপরাধের বিচারের মান নিয়ে। আজহারের আইনজীবী বলেন, বিচারটি ছিল উদ্দেশ্য প্রণোদিত। কোনো আসামির ক্ষেত্রে মানা হয়নি আন্তর্জাতিক আইনের প্রচলিত রীতিনীতি। করা হয় বিচারের নামে প্রহসন। এই মানুষগুলোকে মৃত্যুদণ্ড দিয়ে এক্সিকিউট করা হলো। আজকে যদি সেই সব রায়গুলো এই পয়েন্টে রিভিউ হয়, তাহলে আন্তর্জাতিক আইনের অ্যাপ্লাই না করার কারণে যে অবিচার হয়েছে সেটা নতুন করে আবার প্রমাণিত হবে। বুধবার পর্যন্ত মুলতবি করা হয় রিভিউ শুনানি। তবে এর আগে ফয়সালা হবে আজহারকে লিভ টু আপিলের অনুমতি দেয়া হবে কি না। এদিন আদালতে উপস্থিত ছিলেন জামায়াতের অনেক নেতাকর্মী। দলটির সেক্রেটারি জেনারেল বলেন, অবিচারের বিরুদ্ধে ন্যায় বিচার প্রত্যাশা করছেন তারা। আমরা আইনের প্রতি, আদালতের প্রতি সবসময় শ্রদ্ধাশীল, আমরা ন্যায় বিচারের প্রত্যাশী। আর এটা যেহেতু একটা সাবজুডিস ম্যাটার, আমাদের সিনিয়র লয়ার লিগ্যাল বিষয়গুলো খুব পরিষ্কার করে গণমাধ্যমের সামনে ব্যক্ত করেছেন। আমরা ন্যায় বিচারের জন্য অপেক্ষা করছি। মুক্তিযুদ্ধের সময় মানবতা বিরোধী অপরাধের দায়ে 2014 সালে এটিএম আজহারকে মৃত্যুদণ্ড দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল, যা বহাল থাকে আপিল বিভাগেও। এরপর রায় পুনর্বিবেচনা চেয়ে আবেদন করেন জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল এটিএম আজহারুল ইসলাম। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। হজযাত্রা সহজ ও নিরাপদ করতে হজ ম্যানেজমেন্ট সেন্টার চালু করে যাত্রীদের সার্বক্ষণিক সেবা দেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় হজ ব্যবস্থাপনা সংক্রান্ত জাতীয় কমিটির সভায় তিনি এই নির্দেশ দেন। তিনি বলেন, হজযাত্রীদের যে কোনো সমস্যার সমাধানের সুস্পষ্ট গাইডলাইন থাকতে হবে এবং তা বুকলেট ও অনলাইনে প্রকাশ করতে হবে। এছাড়া মনিটরিংয়ের জন্য কল সেন্টার ও বিশেষ ওয়েবসাইট চালুর নির্দেশনাও দেন ডক্টর ইউনূস।
প্রধান উপদেষ্টা জানান, দায়িত্ব পালনে ব্যর্থ এজেন্সির লাইসেন্স বাতিল করা হবে এবং প্রশিক্ষণের ভিত্তিতে এজেন্সিগুলোকে এ, বি, সি ও ডি ক্যাটাগরিতে ভাগ করা হবে। এবছর সরকারি ব্যবস্থাপনায় 5,200 জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় 81,900 জন যাচ্ছেন হজে। তবে সরকারি খরচে কাউকে হজে না পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। সিটি কর্পোরেশন ও পৌরসভাগুলো থেকে মেয়র ও কাউন্সিলরদের অপসারণের পর সেবা পেতে অনেকটাই ভোগান্তিতে পড়েছেন নাগরিকরা। অনেক ক্ষেত্রে হতে হচ্ছে হয়রানিও। সবথেকে বেশি সমস্যায় পড়তে হচ্ছে জন্ম নিবন্ধন, নাগরিক ও ওয়ারিশান সনদ পেতে। নাজমুল ইসলাম নিশাতের রিপোর্ট। রংপুর সিটি কর্পোরেশনের ২৬ নম্বর ওয়ার্ডের বাসিন্দা ফজলুর রহমান ছেলের জন্ম সনদ নিতে ১ মাস ধরে ঘুরছেন সিটি কর্পোরেশন সহ বিভিন্ন দপ্তরে, কিন্তু নানা জটিলতায় নিতে পারছেন না জন্ম সনদ। ক্ষোভের সঙ্গে জানালেন ভোগান্তির পাশাপাশি সময় ও অর্থ অপচয়ের কথা। ফজলুর রহমানের মতো সিটি কর্পোরেশনে জন্ম ও মৃত্যু সনদ, ওয়ারিশান সার্টিফিকেট সহ নানা সেবা নিতে আসা নাগরিকদের অভিযোগও একই। আমার ছোট ছেলের জন্য আর্থিক নিবন্ধন করার জন্য আমাকে বলতেছে ডিসি অফিসে কাজ আটকা পড়িয়ে দোকান থেকে ছাড়বে, তারপরে এনার কাজটা করতে পারবে। একটু হয়রানি, আর কাউন্সিলর থাকলে আমার এই জিনিসটা হইতো না। এত গেল রংপুর সিটি কর্পোরেশনের অবস্থা। একই হাল বিভিন্ন পৌরসভারও। সনদের পাশাপাশি ট্রেড লাইসেন্স ও হোল্ডিং ট্যাক্স সেবা নিতে গিয়ে প্রতিনিয়ত দুর্ভোগ পোহাতে হচ্ছে নাগরিকদের। অভিযোগ করেন নানা অজুহাতে কাজ আটকে রাখা হচ্ছে। এখানে আসি দেখতেছি যে কাউন্সিলর সাহেব নাই, নাম্বার দিল, এখানে পূরণ করতে হবে, তারপর ওনার সাথে যোগাযোগ করতে হবে। বিভিন্ন ধরনের জনগণ আসতেছে, সেবা পাচ্ছে না। নাগরিক সমাজের প্রতিনিধিরা বলছেন দুর্ভোগ নিরসনে দ্রুত উদ্যোগ নেওয়া জরুরি। এই জায়গা থেকে স্থানীয় প্রত্যেকটা ওয়ার্ডে গ্রহণযোগ্য একজন ব্যক্তিকে বাছাই করে তাকে যদি এই দায়িত্বটা দেওয়া হয় আর তার সাথে যদি সিটি কর্পোরেশন সমন্বয় করে, আমার মনে হয় এই দুর্ভোগ থেকে সিটি কর্পোরেশনবাসী বা নগরবাসী রক্ষা পাবেন। তবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দাবি, নাগরিকদের সেবা নিশ্চিতে তারা সবসময় আন্তরিক। প্রথমের দিকে যেমন হয়রানি ছিল, এখন সেটা থেকে অনেকটাই সহনীয় পর্যায়ে চলে আসছে এবং আমরা চেষ্টা করছি আসলে। মেয়র ও কাউন্সিলরদের অপসারণের পর বিভিন্ন ওয়ার্ড ও পৌরসভার এসব নাগরিক সেবা নিশ্চিতে দায়িত্ব দেওয়া হয় বিভিন্ন সরকারি কর্মকর্তাদের। তবে অধিকাংশ ক্ষেত্রে কর্মকর্তাদের জনসম্পৃক্ততা না থাকায় দীর্ঘ সময়ে নাগরিক দুর্ভোগ কমানো সম্ভব হয়নি। নাজমুল ইসলাম নিশাত, সময় সংবাদ, রংপুর। স্থানীয় সরকার ভোট আয়োজনে অনেক চ্যালেঞ্জ থাকলেও মানুষকে স্বস্তি দিতে দ্রুত সিটি কর্পোরেশন ও পৌরসভা নির্বাচন হওয়া উচিত বলে মনে করেন উপদেষ্টা আসিফ মাহমুদ। সকালে জাতীয় স্থানীয় সরকার দিবসের আলোচনায় তিনি আরও বলেন, স্থানীয় নির্বাচন নিয়ে বিব্রতকর বক্তব্য দিচ্ছেন অনেক রাজনীতিবিদ। ৫ আগস্টের পর রাজনীতিবিদদের কাছ থেকে মার্জিত ও ইতিবাচক বক্তব্য আশা করে দেশবাসী। জাতীয় স্থানীয় সরকার দিবস পালনে রাজধানীর উসমানী স্মৃতি মিলনায়তনে আলোচনা সভার আয়োজন করে স্থানীয় সরকার মন্ত্রণালয়। অংশ নেন বিভিন্ন স্তরের কর্মকর্তারা। অনুষ্ঠানে বক্তব্য রাখেন স্থানীয় সরকার সংস্কার কমিশনের প্রধান তোফায়েল আহমেদ। বলেন, শুধু নির্বাচন দিয়ে গণতন্ত্র প্রতিষ্ঠা সম্ভব নয়, সর্বত্র গণতন্ত্রের চর্চা করতে হবে। নির্বাচন একটা পদ্ধতি, প্রক্রিয়া, কারণ এটা সবচেয়ে দুনিয়ার সবচেয়ে ভালো পদ্ধতি গণতন্ত্রের, তা স্বীকার করা হয় না। নির্বাচনের সীমাবদ্ধতা রয়ে গেছে। স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ বলেন, ফ্যাসিবাদের দোসর অনেকে পালিয়ে যাওয়ায় প্রশাসক নিয়োগ দিয়ে জনগণের দুর্ভোগ লাঘবে চেষ্টা করছে সরকার। মানুষকে স্বস্তি দিতে অন্তত পক্ষে সিটি কর্পোরেশন এবং পৌর নির্বাচন হওয়া উচিত বলে জানান উপদেষ্টা। স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের মাধ্যমে জনপ্রতিনিধিদেরকে উপযুক্ত দায়িত্ব দেওয়ার ক্ষেত্রে অনেকগুলো চ্যালেঞ্জ রয়েছে। তারপরে আমি মনে করি অন্তত পক্ষে সিটি কর্পোরেশন এবং পৌরসভাগুলোতে নির্বাচন হয়ে যাওয়া উচিত। তাতে করে শহরের জনগণের যে দৈনন্দিন যেসব সমস্যার সম্মুখীন তারা হচ্ছেন, তা থেকে কিছুটা হলেও স্বস্তি এবং মুক্তি মিলবে। এ সময় রাজনীতিবিদদের অনেকে বিব্রতকর বক্তব্য দিচ্ছে মন্তব্য করে আসিফ মাহমুদ বলেন, রাজনীতিবিদদের মার্জিত বক্তব্য দেওয়া উচিত। আমরা আহ্বান জানাবো, জুলাই গণঅভ্যুত্থানের পরে বাংলাদেশের জনগণ সকল ক্ষেত্রে ইতিবাচক পরিবর্তন দেখতে চায়। আপনারা আপনাদের বক্তব্যে আরো মার্জিত এবং ভদ্রোচিত হওয়ার চেষ্টা করবেন। অন্যান্য আলোচকরা বলেন, দুর্নীতি এবং সুশাসন একসঙ্গে চলতে পারে না। সামগ্রিক দৃষ্টিভঙ্গির পরিবর্তন না হলে সংস্কার কাজে আসবে না। জনগণকে। হাসান ওয়ালি, সময় সংবাদ, ঢাকা। ঢাকা থেকে রাজশাহীগামী চলন্ত বাসে ডাকাতের ঘটনার মাস্টারমাইন্ড সহ 2 জনকে গ্রেফতার করা হয়েছে। এ নিয়ে মোট গ্রেফতার 5।
এদিকে টাঙ্গাইলের ঘাটাইলে শিক্ষা সফরের বাসে ডাকাতি হয়েছে। লুট করে নেওয়া হয় টাকা ও স্বর্ণালংকার। গোয়েন্দা পুলিশের জালে ঢাকা থেকে রাজশাহীগামী চলন্ত বাসে ডাকাতির ঘটনার মাস্টারমাইন্ড আলমগীর। গ্রেফতার হয়েছেন তার সহোদর রাজীব হোসেনও। মঙ্গলবার দুপুরে সংবাদ সম্মেলনে টাঙ্গাইল পুলিশ সুপার মিজানুর রহমান জানান, সোমবার রাতে নেত্রকোনার পূর্বধলা এলাকা থেকে ডাকাতির মাস্টারমাইন্ড আলমগীরকে এবং আশুলিয়া থেকে তার সহোদর রাজীব হোসেনকে গ্রেফতার করা হয়। তারা আন্তজেলা ডাকাত দলের সক্রিয় সদস্য। আলমগীরের তথ্য উপাত্তের মাধ্যমে আমরা আশুলিয়া থানার ধানসোনা এলাকা থেকে রাজীবকে পাই এবং আলমগীর বলেছিল যে তার কাছেই এই ডাকাতির লুণ্ঠনকৃত মালামাল আছে। অভিযানে ডাকাত চক্রের ব্যবহৃত 2টি দেশীয় অস্ত্রসহ লুট হওয়া মালামাল উদ্ধার করা হয়। এই মামলার লুণ্ঠনকৃত 10টি মোবাইল সেট, ডাকাতি কাজে ব্যবহৃত 2টি চাকু, যাত্রীদের এটিএম কার্ড, এনআইডি কার্ড উদ্ধার করতে সমর্থ হই। এদিকে বাসে থাকা ভুক্তভোগী নারীর সাক্ষাৎকারের ভিত্তিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে জানানো হয়, চলন্ত বাসে ডাকাতি হলেও ধর্ষণের ঘটনা ঘটেনি। মঙ্গলবার ভোরে টাঙ্গাইলের ঘাটাইল সাগর দিঘি সড়কে এবার ডাকাতদের কবলে পড়েছে শিক্ষা সফরের 4টি স্কুল বাস। ডাকাতরা বাস থেকে লুট করেছে প্রায় 1.5 লাখ টাকা ও স্বর্ণালংকার, জানিয়েছেন পুলিশ। এ নিয়ে গত 10 দিনে এই সড়কে 3টি ডাকাতির ঘটনা ঘটল। সময় সংবাদ, টাঙ্গাইল। যুক্তরাষ্ট্র থেকে রাজনৈতিক উন্নয়নের নামে $29 মিলিয়ন এসেছে কিনা এনজিও ব্যুরো তা খতিয়ে দেখবে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা। দেশের স্বার্থবিরোধী তহবিল আশা ঠেকাতে ব্যবস্থা নেওয়ার আশ্বাস তার। এদিকে রোজার পর মূল্যস্ফীতি 7 থেকে 8% নামিয়ে আনার লক্ষ্যে সরকার কাজ করছে বলেও জানান তিনি। $29 million to strengthen the political landscape in Bangladesh. বাংলাদেশের রাজনীতি শক্তিশালী করতে 2 সদস্যের একটি ফার্মকে যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক সহায়তা সংস্থা USAID থেকে $29 মিলিয়ন সহায়তা দেওয়া হয়েছে বলে দাবি করেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পরে তিনি এও জানান যে একজন কট্টর বাম কমিউনিস্টকে ভোট দেওয়ার জন্যই এই সহযোগিতা করা হয়। এর পরিপ্রেক্ষিতে দেশ বিদেশে বিষয়টি নিয়ে তুমুল আলোচনা হয়। মঙ্গলবার সকালে সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক শেষে মার্কিন প্রেসিডেন্টের সাম্প্রতিক বক্তব্যের প্রসঙ্গ টেনে অর্থায়নের বিষয়ে জানতে চাইলে অর্থ উপদেষ্টা বলেন, বিষয়টি এনজিও ব্যুরো খতিয়ে দেখার পর প্রমাণ পেলে এ ব্যাপারে ব্যবস্থা নেওয়া হবে। টাকা পাঠাতে আপত্তি নয়, ডেভেলপমেন্ট প্রজেক্ট এটা সরকারি প্রজেক্ট, বেসরকারি প্রজেক্ট, এটা কোনো আপত্তি থাকার কথা না, কারণ বেসরকারি প্রজেক্ট এনজিওরা অনেক ভালো কাজ করছে। এখন যদি এটা কারো কাছে যায় এবং এটা যদি আমাদের মানুষের স্বার্থের এগেনস্টে হয় বা কারো মোটিভেটেড কোনো ইস্যুটাকে করে, সেটা নিশ্চয়ই এটা দেখার বিষয়। ওটা যদি দেখা যায় তো আমরা চেষ্টা করব ভবিষ্যতে যদি এরকম মোটিভেশনাল প্রজেক্টে যেন টাকা না আসে। বাজার পরিস্থিতি নিয়ে উপদেষ্টা বলেন, আসন্ন রমজানে নিত্যপণ্যের সরবরাহ নিশ্চিত করার পাশাপাশি দাম নিয়ন্ত্রণে কাজ করছে সরকার। চেষ্টা করছি যে রোজার সময় যেন কোনো রকমভাবে দাম না বাড়ে। প্রথমত হলো সরবরাহটা নিশ্চিত করা, যে কোনো জিনিসই কেউ দেশে স্থিতিশীলতা দরকার। ফ্যাক্টরি আছে, ভ্যালুয়েবল জিনিসপত্র আছে, গুদাম আছে, এগুলির প্রোটেকশন যদি না দেয় ব্যবসায় তো স্বস্তি অনুভব করবে না। রোজার পর মূল্যস্ফীতি 8% নামিয়ে আনা এবং আসন্ন বাজেট জুন মাসেই পেশ করা হবে বলে জানান অর্থ উপদেষ্টা। আমরা চাই ইনফ্লেশনটাকে কমিয়ে নিয়ে আসার জন্য। প্রসূন আশিস, সময় সংবাদ, ঢাকা। কাল বাংলাদেশ সফরে আসছেন রাষ্ট্রীয় পরমাণু শক্তি কর্পোরেশনের মহাপরিচালক আলেকজান্ডার খাচেব। সফরের উপর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের অগ্রগতির বিষয়ে আলোচনা হবে বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন। সন্ধ্যায় বাংলাদেশ রাশিয়ান হাউস প্রতিষ্ঠার 50 বছর পূর্তি অনুষ্ঠানে উপদেষ্টা বলেন, শিক্ষা, প্রতিরক্ষা সহ বিভিন্ন ক্ষেত্রে রাশিয়া বাংলাদেশকে সাহায্য করছে। দুই দেশ একসঙ্গে কাজ করলে আরও অনেক সম্ভাবনার দুয়ার খুলবে বলে মন্তব্য করেন তিনি। We hope that this visit will help review the further progress of the construction. Our two countries also need to continue the legacy of economy, work together to address regional and global challenges. বর্ষিয়ান রাজনীতিবিদ বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী আব্দুল্লাহ আল নোমানকে শেষ বিদায় জানালেন সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীরা। সংসদ ভবনের দক্ষিণ প্লাজা ও বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে তাদের নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। দুইবারের সংসদ সদস্য ছিলেন বর্ষিয়ান রাজনীতিবিদ আব্দুল্লাহ আল নোমান। মৃত্যুর পর তাই সে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় আনা হয় তার মরদেহ। আল্লাহু
বিএনপির নেতাকর্মী ও পরিবারের সদস্যদের উপস্থিতিতে হয় জানাজা। এর আগে বাদজোহ ধানমন্ডির ঈদগাহ মাঠে হয় প্রথম নামাজে জানাজা। পরে শেষবারের মতো দলের কেন্দ্রীয় কার্যালয় নয়াপল্টনে নেওয়া হয় বিএনপি নেতার মরদেহ। কর্মী সমর্থক ও শুভাকাঙ্ক্ষীদের উপস্থিতিতে হয় জানাজা। এর আগে মঙ্গলবার ভোরে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে সাবেক এই মন্ত্রীকে দ্রুত নেওয়া হয় রাজধানীর স্কয়ার হাসপাতালে। কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরিবার সহ রাজনৈতিক অঙ্গনে নেমে আসে শোকের ছায়া। খারাপ লাগতেছে, ধরতে গেছে, কাছে গেছে, উনি হঠাৎ করে বসে গেল। ব্যক্তি আব্দুল্লাহ আল নোমান, রাজনীতিবিদ আব্দুল্লাহ আল নোমান, মন্ত্রী আব্দুল্লাহ আল নোমান, যাই বলি বাবা আব্দুল্লাহ আল নোমানের অনেক 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 ঊর্ধ্বে। উনাদের মতো রাজনীতিবিদদের বাংলাদেশে খুব প্রয়োজন। গণতন্ত্রের চর্চা, অনুশীলন এবং ফিরে পাওয়ার ব্যাপারে তার মতো এই অভিজ্ঞ রাজনীতিবিদের খুবই প্রয়োজন ছিল এই মুহূর্তে বেঁচে থাকা। রাষ্ট্র পুনর্গঠনের কাজে নিয়োজিত সেই সময় এরকম একজন লোক খুব বেশি দরকার ছিল আমাদের পাশে, কিন্তু আমরা হারিয়ে ফেললাম তাকে। দীর্ঘদিনের সহকর্মী নোমানকে দেখতে আসেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরও। তার মতো একজন ত্যাগী প্রো পিপল মানুষ এবং অত্যন্ত প্রগতিশীল মানুষ, অত্যন্ত ইতিবাচক চিন্তা করা মানুষ যে এভাবে চলে যাবেন এই মুহূর্তে, যখন এই ধরনের মানুষকে আমাদের খুব বেশি প্রয়োজন ছিল একটা পরিবর্তনের পরে। 1945 সালে চট্টগ্রামের রাউজানে জন্ম নিয়ে আব্দুল্লাহ আল নোমান 60-এর দশকে ছাত্র ইউনিয়নের হাত ধরে রাজনীতিতে পা রাখেন। 1981 সালে যোগ দেন বিএনপিতে। মাসুদুর রহমান, সময় সংবাদ, ঢাকা। ইউক্রেন যুদ্ধ শুরুর 3 বছর পর রাশিয়ার পক্ষে অবস্থান নিল যুক্তরাষ্ট্র। জাতিসংঘের দুটি ভিন্ন ভোটে রাশিয়ার পক্ষে সমর্থন জানায় দেশটি। রাশিয়া ইউক্রেন যুদ্ধ শুরুর পর থেকেই জেলেনস্কির পক্ষ নিয়ে আসছে যুক্তরাষ্ট্র। এই সংঘাতের জন্য রাশিয়াকে দায়ী করে ইউক্রেনকে সামরিক থেকে শুরু করে অর্থনৈতিক সব ধরনের সহায়তা দিয়ে আসছিল দেশটি। তবে যুদ্ধের 3 বছর পর বিশ্বমঞ্চে নিজেদের অবস্থান পরিবর্তন করল ওয়াশিংটন। ইউরোপীয় দেশগুলোর পক্ষ থেকে জাতিসংঘের সাধারণ পরিষদে প্রথমে ইউক্রেনের রুশ আগ্রাসনের নিন্দা এবং ইউক্রেনের আঞ্চলিক অখণ্ডতার পক্ষে প্রস্তাব উত্থাপন করা হয়। তবে এদিন প্রস্তাবের বিরোধিতা করে খোদ ইউক্রেনের মিত্রদেশ যুক্তরাষ্ট্র। এদিন নিরাপত্তা পরিষদের দ্বিতীয় প্রস্তাবটি উত্থাপন করে যুক্তরাষ্ট্র। জাতিসংঘের নিরাপত্তা পরিষদে উত্থাপিত এই প্রস্তাবে ইউক্রেন যুদ্ধ বন্ধের আহ্বান জানানো হলেও রাশিয়ার বিরুদ্ধে কোনো সমালোচনা ছিল না। ওয়াশিংটনের উত্থাপন করা ওই প্রস্তাবের পক্ষে ভোট দেয় মস্কো। এর মধ্যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যপ্রাচ্য বিষয়ক বিশেষ দূত স্টিভ উইটকফ দাবি করেছেন, পশ্চিমা বিশ্বের উস্কানিতে ইউক্রেন যুদ্ধের শুরু। স্থানীয় সময় সোমবার রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন জানান, নতুন সংযুক্ত অঞ্চলগুলোর খনিজ সম্পদ উন্নয়নে মস্কো প্রস্তুত। বলেন, যুক্তরাষ্ট্র যদি আগ্রহ দেখায় তাহলে রাশিয়া যৌথভাবে কাজ করতে রাজি। যদিও ইউক্রেনের খনিজ সম্পদের প্রকৃত মূল্য সম্পর্কে সংশয় প্রকাশ করেছেন পুতিন। মালিহা সুরওয়ার্দী, সময় সংবাদ। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানাবো আরও একবার। নির্বাচন প্রশ্নে দেশের মানুষের মাঝে বিভেদ তৈরির চেষ্টায় একটি গোষ্ঠী। অভিযোগ বিএনপি নেতাদের। অন্তর্বর্তী সরকারকে নিরপেক্ষতা বজায় রাখার আহ্বান। নিজেরা কাদা ছোড়াছুড়ি করলে বিপন্ন হবে সার্বভৌমত্ব, সতর্ক করলেন সেনা প্রধান। ডিসেম্বরে নির্বাচনের আশা, বাহিনীকে নিয়ে আক্রমণাত্মক কথা না বলার আহ্বান। এবং অন্তর্বর্তী সরকার ছেড়ে আবারও রাজপথে নামছেন নাহিদ ইসলাম। যোগ দিচ্ছেন নতুন রাজনৈতিক দলে। মানুষকে ঐক্যবদ্ধ করে জন আকাঙ্ক্ষা পূরণেই পদত্যাগের সিদ্ধান্ত। এই ছিল রাতের সময়। সঙ্গেই থাকুন সময়।